নমস্কার, সিএনএন 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শাসক সরকারের উপর অসন্তুষ্ট মানুষ এবার পরিবর্তন চাইছেন বললেন অভিজিৎ পাল। পূর্ব ধলাইয়ের দর্মি বাজার সংলগ্ন আঞ্জির গ্রাম থেকে বিষধর কিংকোবরা উদ্ধারে চাঞ্চল্য। অরুণোদয় প্রকল্প নিয়ে পালংঘাট খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অনিয়ম, হিতাধিকারীরা হচ্ছেন হেনস্থার শিকার। ৩৫ বছর ধরে বিজেপি দলের সঙ্গে জড়িত, অবশেষে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী প্রণব কুমার নাগ। এবারে সংবাদ বিস্তারিত। শাসক সরকারের উপর অসন্তুষ্ট মানুষ এবার পরিবর্তন চাইছেন। শিলচর শহর একটি স্বনামধন্য শহর, অথচ এই শহরের মানুষ গত 10 বছর থেকে সমস্যায় ভুগছেন। গত 10 বছরের মধ্যে 5 বছর করে দিলীপ কুমার পাল ও দীপায়ন চক্রবর্তীর কার্যকালে শহরের প্রধান সমস্যা জমাজল তথা জল নিষ্কাশনের কোনো ধরনের পরিকল্পিত কাজ হয়নি। আর বর্তমান শিলচরের আসরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের কাছ থেকে জনগণ তেমন কিছু আশা করা যায় না। ডক্টর রাজদীপ সাংসদ থাকাকালীন কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারেননি। মঙ্গলবার বিবেকানন্দ রোডের নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এসব অভিযোগ উত্থাপন করেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। আজকে শিলচরবাসীকেও এখনো ভুলেননি 2022-এর ভয়াবহ বন্যা। সেই বন্যাতে তখন সাংসদ ছিলেন ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক ছিলেন দীপায়ন চক্রবর্তী। সেই দুজন ব্যক্তির এবং বিশেষ করে রাজদীপ রায় যেভাবে উনার বাড়ির দোতলাতে বসে ভিডিও করেছিলেন, যখন মানুষ দুর্বিষহ অবস্থা, যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, এনডিআরএফ বোর্ড নিয়ে মানুষকে রিকভারি করছেন, বিভিন্ন সামাজিক সংস্থা এসে, নন পলিটিক্যাল অর্গানাইজেশন করিমগঞ্জ, হাইলাকান্দি, হাফলং, এইসব জায়গা থেকে এসে শিলচরে যখন মানুষ, বিশেষ করে ডক্টর রাজদীপ রায়ের যে এলাকা রাধা মাধব রোড, পাবলিক স্কুল রোড, বিলপার, এইসব জায়গাতে এমন একটা অবস্থা ছিল বন্যার, আপনারা সবাই সেটা সাক্ষী ছিলেন, যে মানুষ ঘর থেকে বার করার মতো কোনো ক্ষমতা নেই, মানুষের চালের উপর দিয়ে জল গিয়েছিল। সেই সময় যখন মানুষ জানের না করে যেভাবে মানুষ উদ্ধারের জন্য কাজে নেমেছিলেন, বিভিন্ন সংস্থা এসে এখানে কাজ করেছিল, করিমগঞ্জ থেকে, হাইলাকান্দির থেকে এসে বিভিন্ন সংস্থা, নন পলিটিক্যাল অর্গানাইজেশনরা এসে কাজ করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা যখন কাজ করেছিলেন, সেই সময় ডক্টর রাজদীপ রায় দোতলাতে বসে উনি কিন্তু ভিডিও শুট করেছিলেন। সেটা শিলচরবাসী এখনো ভুলেননি। কোভিডের সময় যখন মহামারী কোভিড চলছিল সমগ্র পৃথিবী ব্যাপী, যখন আমরা শিলচর শহরে যখন কোভিডের সময় লকডাউন চলছিল, মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, মানুষ বিভিন্ন ইয়েতে গিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে যখন নিয়ে রাখা হয়েছিল মানুষকে, কোয়ারেন্টাইন সেন্টারে যখন রাজদীপ রায় মহাশয় গিয়েছিলেন দেখতে, তখন মানুষ বলেছিল যে খাদ্যের ইয়েটা খুব কোয়ালিটিটা খারাপ, মানুষ খেতে পারছেন না, সেটার মধ্যে পোকা মাকড় এইভাবে। তখন রাজদীপ রায় বলেছিলেন যে এটা 5 স্টার হোটেল না। সেই বক্তব্যটা কিন্তু এখনো শিলচরবাসী ভুলেনি। আপনারা হয়তো অনেক আপনার সাংবাদিক বন্ধুরাও সেটা কিন্তু আপনার নিউজও করেছিলেন, যেটা 5 তারা হোটেল নয়। এইভাবে যে মানুষের প্রতি যে উনার যে সাংসদ থাকাকালীন যে দায়বদ্ধতাটুকু নেই, এইভাবে যে মানুষকে হেয় প্রতিপন্ন করার উনি চেষ্টা করেছেন। কোথায় সেই টেন্ডার করানো হয়েছিল? সেই রাজদীপ রায়ের মদতে শিলচর শহরের 1-2 জন বিশিষ্ট ব্যবসায়ীরা দেখা গেছিল কোভিডের সময় এক নাগারে সবকিছু সাপ্লাই দিতে কোয়ারেন্টাইন সেন্টারে। সেটা কোনো টেন্ডার হয়নি, কোটি কোটি টাকার সাপ্লাই দেওয়া হয়েছিল এবং খাদ্যের মান ছিল খুব নিম্ন মানের। সেটার কাউন্টার একজন জনপ্রতিনিধি হয়ে উনি কাউন্টার দিয়েছিলেন সেই ব্যবসায়ীদের হয়ে, যেটা 5 স্টার হোটেল না। শিলচরবাসী এইসব জিনিস ভুলেননি, যে কারণে আজকে প্রায় 4 দিন চলছে শাসক দলের প্রার্থিত্ব ঘোষণা করার পর ওনারা একবারও বলতে পারেননি যে রাজদীপ রায় বিগত 5 বছরে কি কাজ করেছিলেন। এখন নরেন্দ্র মোদীর নির্বাচন নয়, এখন শিলচরের অস্তিত্বের লড়াই, শিলচরের উন্নয়নের লড়াই, শিলচরের মানুষের সেবাকে করবে সেটা নিয়ে লড়াই। এখানে নরেন্দ্র মোদীর বুট নয়। শিলচরবাসী অলরেডি ডিসিশন নিয়েছেন। শিলচরবাসী শিক্ষিত, শিলচরবাসী ভদ্র, শিলচরবাসী মানুষ জানেন যে বুটের বাসকে কিভাবে জবাব দিতে হয়। এই যে বাঙালির প্রতি বঞ্চনা, এই যে শিলচরের প্রতি বৈষম্য, বরাকের প্রতি যে বৈষম্য, সেটার মুখ্য জবাব আগামী 9 এপ্রিল মানুষ ইভিএম এর মাধ্যমে সেটা জবাব দেবে। আজ মঙ্গলবার পূর্ব ধলাইয়ের দর্মি বাজার সংলগ্ন আঞ্জির গ্রাম থেকে একটি বিষধর কিংকোবরা সাপের দেখা মেলে। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আসাম ফরেস্ট ও স্নেক রেস্কিউ টিম।
স্ন্যাক রেস্কিউ টিমের শ্রীকাল চক্রবর্তী তার সম্পূর্ণ দল নিয়ে দক্ষতার সাথে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় 7 থেকে 7.5 ফুট এবং ওজন আনুমানিক 2 থেকে 3 কিলোগ্রাম হবে বলে জানা যায়। ইতিমধ্যে পূর্বধলায় বিভিন্ন এলাকা থেকে এমন বিষধর সাপ উদ্ধার করা হয়েছে, তাই এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়। রাজবলি ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম ওই যে টিন যেটা আছে টিনের ভিতরে দেখো কিং কোবরা তো দুনিয়ার সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ। আমরা তো 3-4 দিন ধরে এই যে অপারেশন চলে, আর যেহেতু আপনারাও জানতে পারছেন এটা পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ, আর এটা বন্যপ্রাণী আইনের আন্ডারে সংরক্ষিত সাপ, মানে এটা মারাটা ক্রাইম। আমরা মানে বরাকবিলি অঞ্চলে এটা পাওয়া যায়। এটা কোনো নতুন কথা না যে এটা আলাদা করে কোন জায়গা থেকে আইসে বা কিছু। যেহেতু দাদারও একটা কোয়েশ্চেন আসছিল যে আজকাল এটা এত বেশি কেন দেখা যায়, তো প্রশ্নটা হচ্ছে যে দেখো তারা যখন এটা বাইরে হওয়ার টাইম, মানে ঠান্ডার দিন যে শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাস আর মার্চ মাসে তারা বাইরে হয়, আবার যাবা করে বহুত জায়গাতে, কারণ বৃষ্টিও মধ্যে যা দিছে। তো এলিগা কি হয়েছে কোনো সময়তে তারা এলাকা বহুত বড় থাকে, মানে এক এলাকাতে একটা ছেলে কিং কোবরা থাকে বা আরেকটা যে ছেলে যায় তারা ফাইট করে এরম। তো ওইটার লিগে আর কি হয় যে বহুত মানুষের এদিকে পাবলিক এরিয়া, তো ওইদিকে ঢুকিয়া এরম তারা রেস্ট করে বা অন্য সাপের পিছিয়ে খাইবার লিগা। তো এটা টেনশনের কোনো কিছু নাই, কারণ আমরা তো আসি, ফোন করলে আমরা সবসময় আমরা আসি। তো আর একটাই রিকোয়েস্ট যে কোনো সময় বাচ্চা, স্পেশালি বাচ্চারা, তোমরা খালি একটু সামনে এসবে যাইও না, কারণ হ্যাঁ দেখছো তো কিরম বাবু ফোনা তুলিয়া ভাগায়, হেও জানে যে হ্যাঁ যদি কামড়াতে শেষ কিন্তু খেলা। তো ওইটার লিগা আর কি যে মানে আমরা ফোন করবেন, আমরা আইমো, আমরা আরামসে এটা ধরিয়া সেফ জায়গাতে ছাড়া হয়ে যাব। তো এটা টেনশনের কোনো কথা না। আর পালংঘাট দেখেন এইসব সাইডে আগে থেকেই কিং কোবরা প্রচুর আছে, হ্যাঁ, কারণ এদিকে ক্ষেত আছে, তার খাদ্য এদিকে অন্য সাপ বহুত আছে, আর সামনে পাহাড়ও আর আছে। তো ওইটার লিগে আর কি কিং কোবরা এরকম লোয়ার জোন এরিয়াতে বহুত আয় আর কি খানি দানি খাবার লিগা বা আর কি ঘোরাফেরার লিগা। তো ওইটার লিগা টেনশনের কোনো কিছু নাই। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা টাকা না পেলে নিজ নিজ খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সাথে যেন যোগাযোগ করেন। এতে কোনো ত্রুটি থাকলে সংশোধন করা হবে এবং হিতাধিকারীরা বঞ্চিত হবেন না। তাই হিতাধিকারীরা উন্নয়ন খণ্ড কার্যালয়ে গিয়ে আবদার জানালেও লাভবান হচ্ছেন না, এমনই অভিযোগ উত্থাপিত হচ্ছে কাছাড় জেলার পালংঘাট খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের আধিকারিকের বিরুদ্ধে। কতিপয় হিতাধিকারী পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সাথে যোগাযোগ করলে হতাশ হন। বিপরীতে অপর কয়েকজন একই কাজে সংশ্লিষ্ট আধিকারিকের সাথে যোগাযোগ করলে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি বলে অভিযোগ। তার সমস্যা দাদা ওটাও হে হইছে, মানে হে আর কি তোরা মারতে কম জানে, মোবাইলের সামনে ভয় করে। তো তার সমস্যা হইছে হে তার জামাই নাই, তার জামাই মারা গেছে, জোয়ান অবস্থায় তার জামাই মারা গেছে। ও দেখো তার একটা বাচ্চা এদিকে ইগু, তার একটা বাচ্চা আছে যে হেও এখন মোটামুটি ভালা থেকে মারতেও জানে না। আর নেক্সট হয়ে গেছে হে বেমারি মানুষ, বাগানে সরকারি কাজ করিয়া খাইতে আসলো, আর তার পেটে হয়ে গেছে গল ব্লাডার পাথর, তার উপাসন হয়েছে। আর হে এখন কাম কাজ করিয়া খান, আর ওই যে সরকারে যে অরুণোদয় টাকাটা দিতে আসলো এটা লইয়া আর কি টুকটাক করিয়া কোন রকম খাইয়া যাইতে আসলো। কিন্তু এখন এমন হয়ে গেছে যে সরকার তার ওটাও সরকার কাটছে না, কে কাটছে এটা তো ভগবানও জানে, আমি জানি না। কিন্তু এখন তার অরুণোদয় ইগু পাই না, 1 টাকাও পাই না। এটার লাগিন দৌড়া দৌড়ি কত করে দেখো। এখন বর্তমানে জেরেস কইয়া লইয়া এলাম, গাড়ি রিজার্ভ করিয়া হইব কইয়া, আর যে সময় নিয়ে ঢুকলাম অফিসে কই হইতো না। তো আমরা মুনিয়ারখাল গ্রাম যারা পাবার উপযুক্ত, যেমন এই যে মেয়েটা তার বিয়া হয়েছে, তার জামাই নাই, তার জামাই মারা গেছে, হে পায় না। কিন্তু যার ধনী ধনী যারা আছে, যারার ঘর গাড়ি ঘোড়া আছে, তারাও অরুণোদয় পায়। কিন্তু এই যে গরিব গরিব মানুষ এটা তারা পায় না। এটা কি কারণে এটা তো জানি না। আপনার কি সমস্যা? ওই তো 800 টাকা যে সময় অরুণোদয় ওই তখন থেকে আমি পাই, আর এখন তো পাই না। এখন পাই না নি? আপনি ডকুমেন্ট জমা দিয়েছিলেন নি? হয়, ডকুমেন্ট জমা দেওয়ার পরে কিতা কইছে? তারা কই যে উপর লেভেলে আমরা দিছি, তোমার আইতো কই আইনি। আজকে ব্লকও আপনারা শেয়ার কইছে আইবার লাগে? কই আইতো, আমি আইছি। আচ্ছা, আমিও কইলাম গেলে তো আমারও কিছু লাইন হইছে।
এখানে হওয়ার পরে কেটা হয়েছেন তারা? এখানে তো দেখিয়া কইছে না তোমার টাকা রাই গেছে, নামও নাই লিস্টের নাম নাই? না আগে ভাইতার লিস্টের নাম নাই? নাই, আর আগে পাইলাম সে কইছে নাম নাই? তো বাবুয়ে কইছে যে তোমার নাম আপনার 800 টাকা থাকি আমরা পাইলাম। আচ্ছা, আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন? এমনি তো সব বাচ্চা আছে, তারা তো আলগা আলগা আছে। আপনি একলা? আপনি অরুণোদয়ের উপরে নির্ভর? 35 বছর ধরে বিজেপি দলের সঙ্গে জড়িত তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গ পেয়েছি আমি, বিধায়কও ছিলাম। আজ আমি ব্রাত্য। দল আমাকে কোনো গুরুত্ব দেয়নি, শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব বজায় রাখতে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। মঙ্গলবার আক্ষেপের সুরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রবীণ রাজনীতিবিদ তথা বিজেপি দলের সক্রিয় কর্মী প্রণব কুমার নাথ। তিনি এও বলেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লোকেদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, তাই সমষ্টির জনগণ প্রবল সাড়া দেওয়ায় নির্দল প্রার্থী হিসাবে অবতীর্ণ ওই সমষ্টি থেকে। জনগণ যদি আমার সমর্থনে থাকে তাহলে আমার জয়ের সম্ভাবনা রয়েছে, সবকিছু নির্ভর করছে জনগণের উপর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিজেপির যেটা ছাত্র সংগঠন সেই সময় বিদ্যার্থী মোর্চার পক্ষ থেকে, তো সেই সময় থেকে আমি ছাত্র রাজনীতিতে জড়িত এবং এই দলের সাথে যুক্ত। এবং বিভিন্ন সময়ে এই অটল বিহারী বাজপেয়ী যখন ইয়েতে আসছিলেন আপনার শিলচরে, ফাটক বাজারে যখন জ্বলছিল, তখন আমি সাধারণ সম্পাদক, তখন আমি এই আমার পক্ষটা রয়েছে। যাই হোক, যখন এর পরবর্তীতে যখন সরকার গঠন হলো, যখন কমিটি গঠন হয়, তখন আমার আর পাত্তা নাই। তো যাই হোক, বিভিন্ন দলের বিভিন্ন কমিটি বা রাজ্য সরকারের বিভিন্ন বোর্ড কমিটি, এগুলাতে আমার কোনো প্রতিনিধিত্ব আমাকে দেওয়া হয় নাই। তো দীর্ঘ 25 বছর তো দলের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দলের সেবা করে গেছি, নীরব প্রচার বিমুখভাবে। কিন্তু দেখা গেল যে এই দলে থাকার মতো আর পরিবেশ নাই, যেমন একটা ঘৃণার পরিবেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকতে হয়। আজকে একজন দলে একাধিক প্রার্থী বিভিন্ন সময় প্রার্থী দিয়েছে, অনেক প্রার্থী একাধিকবার পরাজয় বরণ করেছে, তথাপিও তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আবার দেখা যায় এক কনস্টিটিউয়েন্সি থেকে এনে বা অন্য জায়গা থেকে এনে অন্য জায়গাতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু প্রণবনাথের ক্ষেত্রে দেখা যায় সেটা বাস্তবায়ন হয় না। আমি আবেদন করেছি এই 91 পরে 96তে আবেদন করেছি, 96 থেকে 2026 পর্যন্ত 7বার 5 7 35 বছর, কিন্তু দলে কোনো গুরুত্ব আরোপ করে নাই। সেই জন্য আমি গত 20 তারিখে আমি রেজিগনেশন লেটার রাজ্য কমিটির সভাপতির নিকট ইমেইল যুগে প্রেরণ করেছি এবং এর কপি জেলা সভাপতি নিকটও আমি প্রতিনিধি মারফত আমি পাঠিয়ে দিয়েছি। গতিকে দেখা গেল যে এই দলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই, এই দলে আমাদের কোনো সম্মান মান মর্যাদা কিছুই নাই। আর এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, কোনো সভা সমিতি যদি হয়, আমার সাধারণ সদস্য হিসাবেও থাকার মতো যোগ্যতা আমার নাই, এই ধরনের মানে দলের একটা পরিবেশ হয়ে গেছে। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development
created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। শাসকের প্রার্থী তালিকা ঘোষণার দিন আইপিএফটি ও কংগ্রেসের মনোনয়ন পত্র দাখিল খোয়াইতে। আজই শাসক দল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। একই দিনে শরিক দল আইপিএফটি এবং পরবর্তী সময় কংগ্রেস দলের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয় আজ। আইপিএফটি দলের জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের আইপিএফটি প্রার্থী। প্রথম ফার্স্ট ফেজে যারা মনোনীত হয়েছেন 9 জন আছেন সারা ত্রিপুরা রাজ্যে। আজকে 9 জন যে ক্যান্ডিডেট মনোনীত ক্যান্ডিডেট আইপিএফটির, তারা আজকে রিটার্নিং অফিসারের কাছে নিকট তারা মনোনয়ন অনেকে জমা দিয়েছেন। আর আজকে 12 রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সির টিটিআইডিসি কনস্টিটিউয়েন্সির আমি মনোনীত প্রার্থী হিসাবে স্বপন দেববর্মা, জেনারেল সেক্রেটারি আইপিএফটি, আজকে আমরা নমিনেশন সাবমিট করব। আজ একটি সুসজ্জিত র্যালির মাধ্যমে তিনি নিজ মনোনয়ন দাখিল করেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক নির্মল কুমার ঝার নিকট। 25শে মার্চ কুলাই চাম্পাহাওর ও হালহালি আশারাম বাড়ি কেন্দ্রের মনোনয়ন দাখিল হবে বলে জানান স্বপন দেববর্মা। সাথে ছিলেন আইপিএফটি দলের প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ দলীয় কর্মী সমর্থকরা। এরপর কংগ্রেস দলের পক্ষ থেকেও টিটিএডিসি নির্বাচনে 2টি কেন্দ্রের প্রার্থী মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন রিটার্নিং অফিসারের নিকট। করতে পারি যে ত্রিপুরাতে যদি আসল উন্নয়ন যদি করতে চায় এবং এই বিভিন্ন রকম ছিন্নিমিন্নি খেলা, মানুষের চাকরি যুবক মানে বেকারদের চাকরির কর্মসংস্থানের অভাব, মানে ককবরকের স্বীকৃতি, রোমান স্ক্রিবে ককবরকের স্বীকৃতি এবং ভূমির অধিকার, আমাদের যে ভূমির অধিকার, আমাদের যে রাজনৈতিক অধিকার, সেটা দিতে পারে একমাত্র কংগ্রেসেই। এখানে মুখোশ লাগিয়ে কংগ্রেস এবং বিজেপি এবং মথা বিভিন্ন রকম যে মানুষকে বাউটাবাজি করছে, এখানে আর বাউটাই মানুষরা থাকবে না। 12 রামচন্দ্র ঘাট কেন্দ্রের অমলেন দেববর্মা এবং 9 হালহালি আশারাম বাড়ি কেন্দ্রের প্রার্থী প্রণব দেববর্মা মনোনয়ন দাখিল করেন। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টে ভেনগার্ড ক্লাবের সাথে ক্রিস্টি বিবেক এসএস এর খেলা হয়। এই খেলাতে ক্রিস্টি বিবেক এসএস কে 24 রানে হারিয়ে ভেনগার্ড ক্লাব জয়ী হয়। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।